আসসালামু আলাইকুম। নারী উদ্যোক্তা স্বনির্ভরতা হ্যাবিট হর্টিকালচার এবং নার্সারি প্রশিক্ষণ ব্যাচ ৯ আজকের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমাকে কি ঠিকঠাক মতো দেখা এবং শোনা যায় কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। যারা জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে। আমাকে কি ঠিকঠাক মতো দেখা এবং শোনা যায় কিনা সবাই একটু। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছেন। ইসরাত, সুমা আপু, জান্নাতুল ফেরদৌস, নাবিলা, বিএম মনিরা, হাবিবা খাতুন, সুমায়া আক্তার, স্মৃতি, তামান্না খাতুন। সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে কি ঠিকঠাক মতো দেখা এবং শোনা যায়? আমাকে ঠিকঠাক মতো দেখা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেমন আছেন একটু জানান তো। আপনাদের সবকিছু ওকে আছে কিনা একটু জানাবেন। অনেকেরই কারেন্টের জন্য ক্লাসে ঢুকতে পারেন না, বলেন দেরিতে ঢুকেন, তাই না? আজকে সবকিছু ওকে, শোনা যায়, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। শোনা এবং দেখা গেলেই ভালো। শোনা এবং দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে। ফয়জুন নাহার আপু, জান্নাতুল ফেরদৌস, নাবিল আপু, মৌসুমী আক্তার আপু, আঞ্জুমা রূপা আপু, আরজি আক্তার আপু, সুমাইয়া আক্তার, স্মৃতি, আরিফা, রিঙ্কি শেখ, বিএমনিয়া। আচ্ছা, ঠিক আছে। সবাই জয়েন করেছেন, সবাই বলছেন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। সো আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছেন আমি দেখলাম। আমি আজকে ৩টা ক্লাসের পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, গত ক্লাসে আমার একদম মনে ছিল না, আজকে ক্লাসের আগে একদম মনে হয়েছে। আমি আসলে ইদানিং অনেক কিছু ভুলে যাচ্ছি। আজকে আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আজকে গতকালকে আমরা হর্টিকালচার এবং নার্সারি সম্পর্কে জেনেছিলাম, সরি হর্টিকালচার সম্পর্কে জেনেছিলাম, তাই না? তো সে সম্পর্কে নিশ্চয়ই আর কারো কোনো সমস্যা নেই, তাই তো? সে সম্পর্কে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। হর্টিকালচার সম্পর্কে কারো কোনো সমস্যা আছে, আর কোনো জিজ্ঞাসা আছে? আশা করি নেই, তাই না? সো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কি, কেউ বলতে পারবেন? দেখি কারা বলতে পারে। কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি যেহেতু পিডিএফ দিইনি, থাক, আমি পরীক্ষা নিচ্ছি না। হ্যাঁ, আজকের ক্লাস নাম্বার ৩, তাই না? আজকের ক্লাসের টপিকস হচ্ছে বিভিন্ন ফসলের চাষ সময় মাটির ধরন। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আগামীকালকে আমাদের একটা প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে। সো কি কি লাগবে আমি সেটা বলে দিব। হ্যাঁ, আমি ক্লাসের শেষে সেটা বলে দিব। সো সবাই পুরো ক্লাসটা থাকবেন, না হয় কিন্তু মিস করে যাবো। আগামীকালকে আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস এবং সেটা কিভাবে কি করে জমা দিতে হবে সবকিছু বলে দিব। খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আমি যে আপনাদের কাছে যে অ্যাসাইনমেন্ট গুলা নিব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে দিতে হবে না দিতে হবে সব আমি ডিটেলস বলে দিব। ওকে। অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে লাইভ আসতে পারি, তার আগে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবেন। আমি আসলে জানি না অ্যাটেন্ডেন্স দেওয়ার ছাড়া লাইভে আসা যায় কিনা। অ্যাটেন্ডেন্স দেওয়াটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিতে পারলে তো হলো। আচ্ছা, কাইন্ডলি মেসেঞ্জারে সেলিনা হোসেন আপুকে অ্যাড করে নিয়েন মেসেঞ্জারে। হ্যাঁ, সবাই মানে অ্যাড হয়েছেন, এটা আপনারা প্লিজ নিশ্চিত করে ফেলেন আজকের মাঝে। কারণ দেখা গেছে যে আমরা পিডিএফ দিচ্ছি, আরো ইনফরমেশন দিচ্ছি, সেটা জানতে পারছে না অনেকে, এটা আসলে একটু সমস্যা। আপনারা একটু অ্যাড করে নেবেন এই ফেসবুক গ্রুপটাতে। সবাই মেম্বার হিসেবে সবার নামগুলো আছে, ওখান থেকে সুন্দর করে অ্যাড করা যাবে। ওকে। আচ্ছা, বিভিন্ন ফসলের চাষ। আচ্ছা, আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি। সবাই একটু বলেন তো ক্লাসের স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। আমি একটু দেখি আমার বিভিন্ন ফসলের চাষ। আচ্ছা, আজকে সাউন্ড সবকিছু ওকে আছে কিনা বলেন তো। ওকে না? হুম। আমাকে কেউ অ্যাড দেয়নি। এই যে সেলিনা হোসেন নাকি আপু ছিলেন যেন একজন, সেলিনা হোসেন আপু, এখন কিন্তু বিএম মনির আপু উনিও বলছেন ওনাকে কেউ অ্যাড দেয়নি। প্লিজ আপনারা যারা দেখছেন একটু অ্যাড করে নিন। এখন দরকার নেই, ক্লাস শেষে অ্যাড করে নিন। এখন আমরা একটু ক্লাসটা করি মনোযোগ দিয়ে। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের ক্লাস নাম্বার ৩, সেটা হচ্ছে বিভিন্ন ফসলের চাষ সময় এবং মাটির ধরন। ক্লাসের টপিকস শুনে নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরে গেছেন। আমরা মানে ক্লাসের হেডলাইন শুনেই বুঝতে পেরে গেছি যে আজকে ক্লাসের টপিকস কি হতে যাচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন ফসলের চাষ সময় এবং মাটির ধরন, অর্থাৎ কখন কোন ফসলটা লাগাবো এবং মাটি কি হয়। যেমন আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ভ্যান দিয়ে গাছ আসে, মানে ভ্যানে করে গাছ আসে। সো মানে দূরের একটা নার্সারি থেকে প্রায় প্রতি সপ্তাহে একদিন করে আসে। তো আমি প্রায় অনেক রকমের গাছ কিনি, আমি চেরি কিনেছি, আরো বেশ কিছু গাছ কিনেছি। সো আজকে আমি গত সপ্তাহেও বলেছি, আজকেও বলেছি আমাকে কিন্তু ইয়ে আনবেন, স্ট্রবেরি দিবেন। পরে বলছে হ্যাঁ, স্ট্রবেরির চারা করছি, চারা রেডি করছি, আর হয়তো 15-20 দিনের মাঝে দিতে পারবো। দেখেন বিষয়টা মানে কি।
মানে চারা করছে সেটা 15-20 দিনের মতো বিক্রি করার উপযুক্ত হবে, এবং আমি 15-20 দিন পরে আশা করি 20 দিন 20-25 দিন পরে বলা যায়, উনি বলেছে গত সপ্তাহে বলেছে প্রায় 1 মাস পরে, সেই হিসেবে ধরেন 20-25 দিন পরে আমি সেই স্ট্রবেরির চারাটা লাগাতে পারবো। তার মানে হচ্ছে এই যে সিজনটা চলছে এখন হচ্ছে স্ট্রবেরির চারা প্রস্তুত করানোর সময়, অর্থাৎ স্ট্রবেরির চারা প্রস্তুত করছে এবং চারাটা আমরা এই 20-25 দিন পর লাগাতে পারবো। হয়তো সিড বুনেছে মানে বীজ বুনেছে, সেখান থেকে চারা হবে, তারপরে আমি প্রায় 20-25 দিন পরে লাগাতে পারছি। তার মানে কি আমার এই স্ট্রবেরির সিজনটা হচ্ছে শীতকাল, যেহেতু শীত আসছে আসছে তাই না, এখন শীত প্রায় আমি ধরে নিচ্ছি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীত প্রায় মোটামুটি পড়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমাকে তো সেই চারাটা আরো 1 মাস আগে থেকে রেডি করতে হচ্ছে। যেমন আমি যে বললাম না যে সেই নার্সারি লোকটাকে যখন আমি বললাম স্ট্রবেরির চারা আনবেন না, তখন উনি বললো হ্যাঁ চারা রেডি রেডি করছি, আর 1 মাস 20-25 দিন পরে আর কি পাবেন। তার মানে বুঝতে পারছেন আমার কিন্তু চারা লাগানোর সময় এখনো হয়নি, কিন্তু চারাটা প্রস্তুত করে নিচ্ছে। এই সময়টা চারা প্রস্তুত করার সময়, কারণ কি বীজটা বুনলে সেখান থেকে চারা হতেও তো সময় লাগবে, সে সময় লাগার পরে চারাটা একটু বড় হয়ে সেটা একটা নতুন জায়গায় লাগানোর পর্যন্ত তো সময়টা দিতে হবে, সেই সময়টা কিন্তু এখন। তার মানে আমার চারাটা লাগানোর এক্সাক্ট সময় যদি বলি সেটা হচ্ছে নভেম্বরের প্রথম উইকে যদি লাগাই তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে আমি লাগাবো মানে কি নভেম্বরের প্রথম সপ্তাহে বীজ বুনবো? না, এরও আগে আমাকে বীজ থেকে চারাটা প্রস্তুত করে নিতে হচ্ছে। সো এই জন্য আসলে আমরা ফসলের চাষ সময়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সুন্দর করে খেয়াল রাখতে হয়, না হয় হচ্ছে আমরা ভালো ফলন পাই না। সো এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমারও এরকম হয়েছে। আপু কি করব, আমি যা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সে নাম্বার দিয়ে 2 দিন অ্যাটেন্ডেন্স দিইনি আপু, ওই নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে। আহ ওই নাম্বার দিয়ে দিতে হবে রিঙ্কি শেখ আপু। না হয় আপনি হচ্ছে রুমানা বসির আপুর সঙ্গে একটু যোগাযোগ করেন, বা আপুকে একটু বলেন যে আপু আমি তো এটা করেছি, হ্যাঁ আপুকে একটু আপনি জানিয়ে রাখেন রিঙ্কি শেখ আপু, বা যারা না ওই নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দেননি তারা একটু জাস্ট জানিয়ে রাখেন, এবং নেক্সট টাইম ওই নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দিবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমি শুনতে পাচ্ছি, জি ম্যাডাম শুনতে পাচ্ছি, ওকে ঠিক আছে। ওকে তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ সবাই নিশ্চয় আমার কথাটা বুঝতে পেরেছেন। এই কথাগুলাই আসলে আমরা এই ক্লাসে এখন যে 4 মিনিট আলোচনা করবো সেখানে আরো অনেক কিছু আছে আমরা দেখতে পাবো। সো চলেন আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ আমাদের শুধু ফ্রাইডে অফ, ফ্রাইডে অফ, আর সরকারি কোনো ছুটি থাকলে সে ছুটিতে বন্ধ। সবাই আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করি। হ্যাঁ আমরা অন্য কথা পরে বলি, মনোযোগ দিয়ে ক্লাস করি। দেখেন বিভিন্ন ফসলের চাষ হয়, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, এটা আপনি সংরক্ষণ করবেন। দেখেন সবাই কি স্লাইডটা একটু জানান তো সবাই চার্টটা দেখতে পাচ্ছেন কিনা, সবাই একটু জানাবেন চার্টটা দেখতে পাচ্ছেন কিনা। লেখাগুলো হয়তো একটু ছোট হতে পারে, আমি এর চেয়ে বড় করতে পারছি না। আসলে এর চেয়ে বড় করা মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি মনে হয় দেখতে পাওয়ার কথা তাই না? দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, সবাই একটু বলেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আপু, ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখেন বিভিন্ন ফসলের চাষ সম্ভব। এখানে আমি ফসলের মোটামুটি হর্টিকালচারাল ফসলগুলো, যেহেতু আমাদের টপিকসটাই আমাদের ট্রেডের নামই হর্টিকালচার তাই না, হর্টিকালচার নার্সারি, সো হর্টিকালচারাল ফসলগুলোরই চাষ সময় নিয়ে আলোচনা করব। দেখেন বিভিন্ন ফসলের চাষ সময় জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ 12 মাস। জানুয়ারি থেকে ডিসেম্বর মানে কি 12 মাস, 12 মাসই লাগানো যায় কি কি ফসলগুলো দেখেন তো। মরিচ, লাল শাক, গিমা কলমি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, করলা, বেগুন, শসা, লেবু, আনারস, সমস্ত ফসলগুলা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই কিন্তু 12 মাসে পাওয়া যায়। আমরা দেখেন 12 মাসই মোটামুটি এই সবজিগুলা বা এই ফলগুলো আমরা বাজারে পেয়ে থাকি। তারপরে দেখেন প্রত্যেকটা ফসল মোটামুটি 12 মাসে আমরা কিন্তু পাই তাই না, লেবু থেকে শুরু করে মোটামুটি 12 মাসই আসলে এগুলো চাষ করা যায়। সো প্রথম গেল জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ 12 মাসের ফসলগুলো। পরে আসি সেপ্টেম্বর থেকে মার্চ। সেপ্টেম্বর থেকে মার্চ সময়টুকু অর্থাৎ এখন কিন্তু চলছে, এই সময়টুকুতে দেখেন ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, আরো অনেক কিছু আছে। এখানে যদি আমি যুক্ত করতাম স্ট্রবেরি, তারপর এখানে যদি যুক্ত করতাম স্কোয়াশ, আমি জানি না আপনারা চিনেন কিনা এই শব্দটা, এই সবজিটা চিনেন কি, অনেকটা মিষ্টি কুমড়ার মতোই স্কোয়াশ। তারপর আরো অনেক শীতকালীন যে ফসলগুলো আছে সেগুলো সেপ্টেম্বর থেকে মার্চে রোপণ করা হয়। তারপরে অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে রোপণ করা হয় রসুন, ধনিয়া, পেঁয়াজ, রবি শস্য। আচ্ছা আমি এখানে একটা কথা বলে নিই, এই যে সেপ্টেম্বর থেকে মার্চে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, এই যে দেখেন সামনের সিজনে আমরা বাঁধাকপি, ফুলকপি মেনলি চাষ করব, শীত আসছে, কারণ শীত ছাড়া এই দুটো সবজি আবার শীত ছাড়া তাদেরকে তারা কিন্তু কমই পান, কিংবা পেলেও
তাদের আকার আকৃতির ধরন অন্যরকম থাকে, সাইজে ছোট হয়, দেখতে সুন্দর হয় না। ফুলকপিটা হলদেটে ভাব থাকে, কেন জানেন? কারণ এই যে ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, এইগুলা আসলে শীত সময়টা খুব বেশি পছন্দ করে। এগুলো আসলে শীতের সবজি। খেয়াল করে দেখবেন, এগুলো শীতের সময় খেতে যতটা মজা, কোনো কারণে যদি বাজারে আপনি অফ সিজনে পানও, সেটার কিন্তু স্বাদ ওরকম থাকে না। খেয়াল করেছেন? আপনারা আমার সঙ্গে একমত কিনা একটু জানাবেন তো। তো এই সবজিগুলো আসলে শীতকালে লাগানো, শীতকালে আসলে বেশি ভালো হয়। এখন যদি শীতকালে, এই যে দেখেন সামনে যেমন শীত আসছে, এই সময় যদি আপনি এই ফুলকপি বাঁধাকপি করতে চান, আপনার কিন্তু মোটামুটি এই যে ঠান্ডা পড়ে যাচ্ছে বা অক্টোবরের শেষের দিকে, আপনার চারা তৈরি করে নিয়ে আপনি লাগাতে পারেন। কিংবা বাজারে যখন চারা পাওয়া যায়, চারা বাজারে তখনই পাওয়া যাবে যখন তারা উপযুক্ত মনে করবে যে এখন বীজ তৈরি করার, বীজ থেকে চারা তৈরি করার সময় হয়েছে। সো তখন এনে আপনারা লাগাতে পারেন। কারণ আগামী শীতে আমি আশা করি আপনাদের মধ্যে বাঁধাকপি, ফুলকপি অনেকেই চাষ করবেন। কারণ এই দুটো সবজি এত ইন্টারেস্টিং যে এরা শীতের সময়টাকে এতটা পছন্দ করে, ওরা শীত পেলে আপনাকে ভালো ফলন দিবে। ও আহ, ঠিক আছে। আটকাচ্ছে কেন? আটকাচ্ছে এতটা পছন্দ করে, ওরা শীত পেলে আপনাকে ভালো ফলন দিবে। আচ্ছা, এখনো কি আটকাচ্ছে? মনে হয় নেটের সমস্যা কিনা, আমি জানি না। আমার এখানে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। লাস্ট ইয়ার স্কোয়াশ করেছিলাম, তাই স্কোয়াশ আপনারা চিনেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কোয়াশ চিনেন তাই তো? আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে, এখনো প্রবলেম হচ্ছে সাউন্ড। আমি হেডফোনই পাল্টে ফেলেছি এখন, তার মানে হচ্ছে নিশ্চয়ই নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। এখন দেখেন তো কথা ঠিক আছে কিনা। এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা একটু বলেন। সো সেপ্টেম্বর মাস থেকে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, ফুল এই সবজিগুলো আমরা চাষ করতে পারি। তারপরে দেখেন অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই সময়টাতে কি চাষ করা যাচ্ছে? রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ। পেঁয়াজ পাশে দেখেন রবি সিজন আছে, এখানে একটু কথা বলে নিই। আচ্ছা, মেনলি আমাদের দেখা গেছে যে যদি আপনারা কেউ শুনেছেন রবি শস্য, এটা শব্দটা শুনেছেন? রবি খরিফ মেনলি হচ্ছে পুরো ধরেন ফসলের চাষ সময়গুলাকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে খরিফ। তাই না? ইন্টারেস্টিং না? এখন খরিফের মধ্যে আবার আছে খরিফ এক, খরিফ দুই। আমি ওইসব কথায় যাচ্ছি না, কারণ ওই সিজন গুলা মেনলি মানা হয় অ্যাগ্রোনমিক্যাল ফসল চাষ করার ক্ষেত্রে, অর্থাৎ ধান, গম এগুলার ক্ষেত্রে। সো আমরা, আমি যে যদি বলি শুধু রবি নিয়ে কথা বলি, রবি শস্য কোথাও দেখলে আপনি মনে করবেন, শিওর হবেন যে এটা শীতকালীন শস্য বোঝানো হয়েছে। কারণ রবি সিজনটা হচ্ছে মানে কি বলে, শীতের সময়টা, শীতের সময়টাকে রবি সিজন বলা হয়। এবং এই শীতের সময় যে যে ফসলগুলা হয়ে থাকে তাদেরকে বলা হয় রবি শস্য। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কথা বলে বোঝা যায় কিন্তু পড়ানোর সময় বোঝা যায় না আপু, এটার সমাধান আমি কিভাবে বলবো বলেন তো? রবি মানে শীতের সিজন, হ্যাঁ হ্যাঁ আপু শুনেছি। আচ্ছা, কথা বোঝা যায় না, কথা বললে বোঝা যায় কিন্তু পড়ানোর সময় বোঝা যায় না। কেন এরকম কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। এখন ঠিক আছে না বলেন তো? এখন ঠিক আছে না? কথা বলছি, কথা বলার সময় কেউই বলে না, কিন্তু পড়ানোর সময় কেন এই সমস্যাটা হবে বলেন? এখন ঠিক আছে কিনা বলেন? এখন ঠিক আছে না? আচ্ছা, জি আপু বলেছেন, আচ্ছা ঠিক আছে। মার্চ থেকে অক্টোবরে হচ্ছে ডাটা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পুঁইশাক, মূলা, এই সবজিগুলা মার্চ থেকে অক্টোবরে চাষ করা যায়। জানুয়ারি থেকে জুলাই পটল, তারপরে হচ্ছে জানুয়ারি থেকে অক্টোবরে ঢেঁড়স, জুন থেকে নভেম্বরে শিম, তারপর ফেব্রুয়ারি থেকে আগস্টে কাঁকরোল, তারপরে নভেম্বর থেকে জুনে কমলা, আর ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পেঁয়াজ। পেঁয়াজ চাষটা কিন্তু মেনলি আমাদের দেশে রবি সিজন অর্থাৎ শীতকালে করা হয়। এছাড়া ফেব্রুয়ারি থেকে জুলাই অর্থাৎ গরমের সিজনেও পেঁয়াজ চাষ করা হয়, সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত চাষ করা হয়। কিন্তু আমাদের দেশে হয় কি জানেন, কৃষকরা তাদের মাঠে ম্যাক্সিমামই হচ্ছে রবি সিজনের পেঁয়াজ গুলা চাষ করে, অর্থাৎ মানে শীতকালে পেঁয়াজটা চাষ করে। কারণ যে জমিতে পেঁয়াজ চাষ করে শীতকালে, ওই জমিতে গরমকালে হয়তো অন্য ফসল চাষ করে। এজন্যই দেখা গেছে আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি থাকে এবং অন্য দেশ থেকে পেঁয়াজটা আমদানি করতে হয়। কিন্তু যদি কৃষকরা বেশি বেশি উৎসাহিত হতেন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে, তাহলে হয়তো আমাদের দেশে পেঁয়াজ দিয়ে আমাদের চাহিদা মেটানো যেত। কিন্তু যেহেতু আমাদের ফসলি জমি কম, আমাদের যেহেতু ভার্সেটাইল ফসল লাগে, মানে অনেক ধরনের ফসল লাগে, এজন্য কৃষকরা শীতকালে এবং গরমকালে উভয় সিজনে পেঁয়াজ চাষ করেন না, তারা মেনলি রবি সিজনে আহ ফসল চাষ করেন। আচ্ছা, আবার কেন নাই? মানে কথা বলার মাঝে মাঝে আবার সাউন্ড কমে যাচ্ছে, পরে আবার বেড়ে যায়, এমন হচ্ছে।
এটা কেন হচ্ছে? রবি মানে শীতের সিজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো কেন হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। আমি তো আসলে বুঝতে পারছি না বিয়ের। আমি আরিফা তোমাকে আচ্ছা মেসেজ, পেঁয়াজ হতে অনেক সময় লাগে আপু। হ্যাঁ সময় লাগে। মেনলি কথা হচ্ছে কি আমাদের যে শীতের সিজনে, হ্যাঁ আচ্ছা শীতকালীন পেঁয়াজগুলো আসলে ফলনও ভালো দেয়, কিন্তু কথা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের জাতও আছে জানেন তো। কিন্তু আমাদের কৃষকরা আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে আগ্রহী হয় না। গ্রীষ্ম রবি সিজনে পেঁয়াজ চাষ করে, এরপর ওই ফসল জমিতে দেখা গেছে গ্রীষ্মকালে অন্য ফসল চাষ করে। কিন্তু হচ্ছে যদি ওনারা গ্রীষ্মকালীন পেঁয়াজ বেশি বেশি চাষ করতেন তাহলে হয়তো আমাদের পেঁয়াজের ঘাটতিটা এমন হতো না। দেখা গেছে যদি এই এই যদি আজকে শোনেন যে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, আমরা ইন্ডিয়া থেকে আমদানি করতে পারবো না কোনো কারণে, বন্ধ থাকবে, পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যাবে। যদিও এখানে আমাদের দেশি ব্যবসায়ীদেরও অনেকটা হাত আছে, ওনারা সিন্ডিকেট করে রাখে পেঁয়াজ, মানে কি বলে গুদাম করে রাখে, দেখা গেছে পেঁয়াজের কৃত্রিম একটা চাহিদা তৈরি করে অনেক বেশি দাম বাড়িয়ে ফেলে। কিন্তু আমাদের দেশে যদি পেঁয়াজটা রবি এবং খরিফ অর্থাৎ গ্রীষ্ম এবং শীত উভয় সিজনে চাষ হতো তাহলে আরো বেশি অনেক বেশি ভালো হতো। ওকে, আচ্ছা। সো এই ছিল আসলে মোটামুটি একটা লিস্ট, কারণ আপনি আপনারা মোটামুটি সবাই জানেন আসলে কোন ফসলটা কোন সময় পাওয়া যায়। কেন জানেন বলেন তো? কারণ আপনারা বাজার করতে গেলে দেখা গেছে যা দেখা যায়, বা বাজার আপনি করেন না, আপনি তো খান। সো আপনি জানেন যে এই সিজনে এই সবজিটা আমি খেতে পারি, বা ওই সিজনে আমি এই সবজিটা খেতে পারি, বা এই সিজনে এই সবজিটা পাওয়া যায় না। সো সেই হিসেবে আপনারা মোটামুটি সবাই জানেন যে আসলে কোন সিজনে কোন সবজিটা পাওয়া যায় বা কোন ফসলটা পাওয়া যায়। সো সেই হিসেবে আপনারা মোটামুটি সবাই জানেন। কিন্তু এখান থেকে যখন আপনারা জানবেন, একদম এক্সাক্টলি জানবেন, তখন হবে কি আপনারা নিজেরা যদি চারা তৈরি করেন, এই যে আস্তে আস্তে দেখা গেছে আপনি হয়তো ওই বছর চারা কিনে এনে লাগাচ্ছেন, কিন্তু আপনি নিজে চান যে আমি বীজ থেকে চারা তৈরি করে নিব। এখন আপনি যদি জানেন যে সেপ্টেম্বর থেকে মার্চে ফসলগুলো চাষ করা হবে, তো আপনি কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবেন কিছুদিন আগে, যেন বীজটা বুনে ফেলতে পারে, এই সিজনটা যেন আমি সুন্দর করে ক্যাচ করতে পারি। কারণ দেখেন বাঁধাকপি ফুলকপি তাদের খুব ভালো শীত লাগবে, শীত না লাগলে বাঁধাকপিটা মরাবে না, আর ফুলকপির যে ফুলটা সেটা সুন্দর হবে না। বুঝতে পারছেন? বাঁধাকপি আর ফুলকপি কিন্তু আহ, কি বলে তাদের হচ্ছে গুণমান ঠিক দেখলে বোঝা যায়। যেমন বাঁধাকপি আপনি পাতা কিন্তু জন্ম থেকে তারা মোড়ানো অবস্থায় আসে না। আপনারা জানি না আমি বাঁধাকপি নিজেরা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন জানাবেন। বাঁধাকপি প্রথম কিন্তু ছড়ানো পাতার মতোই হয়, কিন্তু যখন শীতটা ভালো করে পায় তখন পাতাটা খুব সুন্দর করে মোড়াতে থাকে, মুড়িয়ে 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 বলের মতো হয়। আর ফুলকপিটাও শীতটা যদি ঠিকঠাক মতো তাদের ওই সময়টাতে, অর্থাৎ যখন ফুলটা বড় হতে থাকে সেই সময় যদি শীতটা পায় তখন ফুলটা পর্যাপ্ত পরিমাণ বড় হয়, পাশাপাশি পাশাপাশি ফুলটা অনেক বেশি সাদা হয়, পাশাপাশি অনেক বেশি মানে কম্পেক্ট হয়। কম্পেক্ট মানে দেখবেন ফুলগুলা ছাড়া ছাড়া হয় না, কিন্তু যখনই দেখবেন শীতটা চলে যাচ্ছে তখন বাজারে যে ফুলকপি গুলা পাওয়া যায় সেগুলা যেন মনে হয় ফুলগুলা কেমন ছাড়া 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 ছাড়া। এটার কিন্তু গুণগত মান ঠিক থাকে না এবং দামও অনেক কমে যায়। আপনাকে ওইটা ভেবে লাগাতে হবে, ওইটা ভেবে বীজ থেকে চারা তৈরি করতে হবে, যেন মানে ফুলকপি বাঁধাকপিটা শীত ওই সিজনটা পায়। যেমন ধরেন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মোটামুটি আমাদের দেশে এখন যেহেতু জলবায়ুর পুরো বিশ্বে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, দেখা গেছে শীতটা কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে। ধরা যায় ডিসেম্বর কিংবা জানুয়ারি, ডিসেম্বরের অনেক সময় হয় ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হলো, জানুয়ারির 1-2 সপ্তাহ শীত থাকলো, এরকম হয়। সো আপনাকে অবশ্যই ওইটা ভেবে চিন্তা করে লাগাতে হবে যে আমি ওই সময়টা শীতটা যেন আমার এই ফুলকপি বাঁধাকপি পায়, না হয় কিন্তু ফলন ভালো হবে না। সো আশা করছি বুঝতে পারছেন তাই না? হ্যাঁ, পরে মুড়ায় যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক দেখেছি আমার আমার ক্যাম্পাসে দেখা গেছে যে ওই যে যারা মাস্টার্স এর থিসিস করতেন তারা হচ্ছে কি করতো, ফুলকপি বাঁধাকপি অনেকে রোপণ করেছে যে কোনো কোনো সিজনে শীতটা ঠিকঠাক মতো পাওয়ার জন্য এবং গাছটা ঠিক সময় লাগানোর জন্য দেখা গেছে যে এত সুন্দর ফুলকপি বাঁধাকপি হয়েছে। আবার কোনো সময় দেখা গেছে বাঁধাকপি বাগানে গিয়ে দেখা যাচ্ছে পাতা মোড়াচ্ছেই না, পাতা মোড়াচ্ছেই না। কারণ কি, দেখা যাচ্ছে শীতটা ভালো পড়ে নাই, আবার ফুলকপি গুলো সাইজে ছোট ছোট, সাদা হচ্ছে না, কম্প্যাক্টনেসটা ভালো থাকছে না। তো এই বিষয়গুলা খুব মানে খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো শীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সো সেটা চিন্তা করে লাগাতে হবে। এখন আপনি হয়তো বুঝলেন না যে আসলে কখন লাগালে ভালো হবে। তো আপনি বাজারে যখন এই যে এই সময়টা এখন হয়তো পাওয়া যাবে না, আরো হয়তো 1 মাস পরে বা 15-20 দিন পরে যখন আপনি বাজারে ফুলকপি বাঁধাকপির চারা পাবেন, আপনি যদি লাগাতে চান তখন কিনে নিয়ে এসে লাগাবেন। তাহলে দেখবেন দেখা গেছে যে শীতটা ধরতে পারবে, কারণ আপনি তো বীজ থেকে কখন চারা তৈরি করবেন সবসময় জানবেন না। লাগাতে থাকলেই আপনি পরে লাগাতে গিয়ে আপনি বুঝবেন যে আসলে এই সময়টাতেই পারফেক্ট শীতটা পড়ে।
সো ওই সময়টা মানে আমার ফুলকপি বাঁধাকপির গ্রোথের সময়টায় যদি ওই শীতটা পায় তাহলে হচ্ছে ভালো ফলন দিবে। ওকে, আচ্ছা। আচ্ছা আপু, আপনি কোথা থেকে স্নাতকোত্তর কমপ্লিট করেছেন? আচ্ছা, আমি শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আপু, শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে স্নাতকোত্তর, স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসি পরবর্তী টপিকস। আমি আপনাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব, আপনারা সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। পরে আসি আমাদের পরবর্তী টপিকসে, সেটা হচ্ছে মাটির ধরন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেন ফসল লাগানোর সময় সবার প্রথমে জানতে হবে সেই ফসলটা আমি কোন সময় লাগাবো। পরবর্তীতে আমার জানা লাগবে মাটির বিভিন্ন ধরন, কারণ আমি চোখ বন্ধ করে যে কোনো মাটিতে ফসল লাগাতে পারি না। ওকে, আমাকে লাগাতে হলে আমাকে অবশ্যই উম সে উপযুক্ত ফসল, উপযুক্ত মাটি আহ নিয়ে তারপর লাগাইতে হবে। তার জন্য তো আমাকে মাটি চিনতে হবে, বলেন তো। আচ্ছা, মাটির ধরন দেখেন, উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বা মৃত্তিকা বলে। এটা হচ্ছে মাটির কি বলে, ফর্মাল আর কি বলা চলে, পাঠ্যপুস্তকের মাটির সংজ্ঞা। আমরা যদি সহজ ভাষায় বলি, আসলে হচ্ছে যে মাধ্যমে আমি আমার গাছ লাগাচ্ছি, যে মাধ্যম থেকে আমার গাছ তার উপযোগী খাদ্য সংগ্রহ করে নিচ্ছে, সেটাকে বলা হয় মাটি। মাটি এমন একটা জিনিস, আমি আরেকটু বলি, মাটি এমন একটা জিনিস যেখানে আপনি খাদ্য দিচ্ছেন, যেমন দেখেন আপনি গোবর দিচ্ছেন, আপনি সার দিচ্ছেন, আপনি পানি দিচ্ছেন, বা আপনি আরো যা যা দিচ্ছেন, সেগুলা মাটি কি করছে, গাছের গ্রহণ উপযোগী করে দিচ্ছে। মাটির কাজটা কি বলেন তো? মাটির কাজ অবশ্যই মাটিতে গাছ শিকড় ছাড়াবে, মাটিতে গাছ বসবাস করবে। কিন্তু আপনি যখন যে খাদ্যগুলা দিচ্ছেন সেগুলা কিন্তু গাছ নিজে নিজে নিতে পারছে না। যেমন দেখেন আপনি গাছের গোড়ায় কিংবা গাছের পাতায় আপনি গোবর দিয়ে রাখলেন, বা হচ্ছে যে কোনো যদি রাসায়নিক সার দিয়ে রাখলেন, গাছ কি সেটা হা করে মুখের ভিতরে নিয়ে যাবে? না। তার জন্য কি করতে হবে, মাটিতে সেই খাবারটা কি বলে মিশ্রিত হতে হবে। খাবারটা মাটিতে হচ্ছে পুরোভাবে মিশ্রিত হতে হবে। মিশ্রিত হয়ে মাটি সেই খাবারটাকে গাছের গ্রহণ উপযোগী করে দিবে। এবং গ্রহণ উপযোগী কিভাবে করে দিবে, একদম রস আকারে করে দিবে, এবং গাছে শিকড় অর্থাৎ মূলরম দিয়ে সেই মাটি খাবারগুলা গ্রহণ করবে। গাছ তো আর শক্ত খাবার গ্রহণ করতে পারে না, তাই না বলেন তো? শক্ত খাবার গাছের গ্রহণ করা সম্ভব? অবশ্যই না। গাছের তো আর আমাদের মতো মুখ নাই। গাছের আছে শিকড়, গাছের আছে ক্ষুদ্র ক্ষুদ্র মূলরম, যেগুলা দিয়ে খাবারটা শোষণ করে, এবং সেটা অবশ্যই তরল আকারে গ্রহণ করে। এখন তার মানে দেখেন মাটি কত বড় কাজ করছে, সে খাবারটাকে একদম গাছের গ্রহণ উপযোগী করে দিচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের অনেক সার দিতে গেলে বা অনেক খাদ্য দিতে গেলে খেয়াল রাখতে হয়। আমি এখানে কিন্তু অনেকগুলো টিপস করবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার, আপনার গাছ লাগালে গুলো দরকার। যেমন দেখেন, ডিমের খোসা আমাদের গাছের জন্য খুব উপকারী। এটা কি আপনারা জানতেন, বলেন তো? ডিমের খোসা যে গাছের জন্য খুব বড় উপকারী, জানতেন তো নিশ্চয়? কারণ ডিমের খোসাতে ক্যালসিয়াম থাকে। এখন কথা হচ্ছে যে অনেকে মনে করে কি ডিমের খোসা হাত দিয়ে একটু মুচড়িয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। ডিমের খোসা হাত দিয়ে আপনি যতই মুচড়ান, যতই মরমর করে ভাঙেন, খোসাটা কতটুকু বড় ছোট হবে বলেন তো? এতটুকু এতটুকু কিন্তু থাকে। সেটা আপনার গাছের গোড়ায় দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আমি তো গাছে ডিমের খোসা দিয়েছি, ক্যালসিয়ামের অভাব এবার আর থাকবে না। কিন্তু আসলে কি তাই? সেই ডিমের খোসা, শক্ত শক্ত খোসাগুলা মাটির সঙ্গে মিশ্রিত কবে হবে বলেন তো? এমনও হতে পারে আপনি গাছ থেকে ফলন সংগ্রহ করে ফেলেছেন, তবু সেই ডিমের খোসা মাটির সঙ্গে মিশ্রিত হলো না। তাহলে আপনার গাছের কি উপকার হলো বলেন তো? তাহলে আপনি ডিমের খোসা কিভাবে দিবেন? আপনার দেওয়ার মানে উপায়ে ভুল আছে। তো কি করবেন? সে ডিমের খোসাকে ভালো করে রোদে শুকিয়ে এবং একদম গুঁড়া করবেন। গুঁড়া বলতে একদম পাউডারি আকার করবেন। সেটা পাটায় বেটে হোক বা ব্লেন্ডার করে হোক, যে কোনো উপায় আপনাকে পাউডারি করতেই হবে। করে সেটা 1-2 চামচ দিবেন। তখন হবে কি, পরিমাণও বেশি হয়ে যাবে, পাশাপাশি আপনার গাছ খুব সহজে সে ডিমের খোসাটা গ্রহণ করে নিতে পারবে। কারণ আপনি মাটিতে সে ডিমের খোসা দিচ্ছেন, তারপরে পানি দিচ্ছেন, তার মাধ্যমে তরল আকার হয়ে যাবে এবং গাছের মূলরম দিয়ে খুব সহজে খাদ্য হিসেবে গ্রহণ করে নিবে, এবং ক্যালসিয়ামের অভাবও পূরণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তারপরে আবার অনেকে আমরা কি করি, কলার খোসা খুবই ভালো, জানি কলার খোসায় পটাশিয়াম আছে, আমার গাছকে পটাশিয়ামের অভাব দূর করে দিবে। গাছের কলার খোসা গাছের গোড়ায় দিয়ে আসলাম, ও বাবা, সেই কলার খোসা মাটির সঙ্গে পচতেও তো সময় লাগবে। আপনি ওই গাছের ওই ফসলের জন্য কলার খোসা দিয়েছেন, কিন্তু ওই কলার খোসা দেখা গেছে ওই গাছের কোনো উপকারই করলো না। পরবর্তীতে ওই মাটিতে যে গাছ লাগালেন 4-5-6 মাস পরে, 1 বছর পরে, সেটাতে উপকার করলো, কারণ কলার খোসার তো পচতে সময় লাগবে, তাই না? তো তার জন্য কি করতে হবে, আপনি বিভিন্ন ভাবে কলার খোসা মাটিতে দিতে পারেন। কিভাবে? কলার খোসা পানিতে মিশিয়ে রাখতে পারেন 1-2 দিন,
আপনি আরো বেশি দিনও মিশাতে পারেন, 24 থেকে 48 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেই হবে। সেই পানিটা আপনি আপনার গাছে আরো পানির সঙ্গে মিশিয়ে সেই গাছে দিতে পারেন, কিংবা হচ্ছে কলার খোসাকে রোদে শুকিয়ে একটু গ্রাইন্ডিং করে তারপরে দিতে পারেন। সো এইভাবে আপনি দিতে পারেন, তৎক্ষণাৎ আপনার গাছটা সেই খাদ্যটা গ্রহণ করে নিল। বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিকস, কি বলে, দুইটা টিপস বললাম, যেটা যেভাবে গাছে দিলে খুব ভালো হয়। কারণ অনেকেই ভুল করে ডিমের খোসা আসলে আমাদের ব্যস্ততম সময়, আমাদের সময়ও নাই ডিমের খোসা দেওয়া। খুব ইজি, আমি একটু ভেঙে গাছের গোড়ায় দিয়ে আসলাম, কিন্তু আমাদের তো দিলে হবে না, আমাদের চাওয়াটা হচ্ছে সেখান থেকে যেন পুষ্টিটা গাছ পায়। সো কলার খোসা দেওয়া যায়, আপু জানতেন না? এটা কতটা উপকারী আপনার গাছে। পটাশিয়ামের অভাব দূর করা খুবই গুরুত্বপূর্ণ। পটাশিয়ামের অভাবে আপনার গাছে ফুল আসছে কিন্তু ফুলগুলা ঝরে যাচ্ছে, ফল আসছে কিন্তু ফলগুলা ঝরে যাচ্ছে, জানেন? সো পটাশিয়ামের অভাব যেন গাছে না হয় এটা খেয়াল রাখতে হবে। আপনার ফুল ফল ধরার আগে গাছে আলাদা করে পটাশ সার কিনে এনে পর্যন্ত দিতে হবে। আপনি কন্টিনিউয়াস কলার খোসা দিতে পারলে আপনার গাছে পটাশিয়ামের অভাব অনেক দূর হবে, অনেক দূর হবে। কলার খোসা কখনো ফেলে দিবেন না, কখনোই না। যারা গাছ লাগাচ্ছেন, আপনার দৈনন্দিন জীবনের অনেক কিছুকে সাথী করে সামনে আগাতে হবে, ফেলে দেওয়া যাবে না। এই যে বললাম কলার খোসা, ডিমের খোসা কখনোই ফেলে দেওয়া যাবে না, এগুলো গাছে আপনি দিতে পারেন। পাশাপাশি আরেকটু টপ টিপস বলে নি, যেহেতু মাটি নিয়ে কথা বলছি, এটার সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা কি বল, রান্না করেন না, চাল ধোন, ডাল ধোন, ধোন তো, এই পানিগুলা কখনো ফেলবেন না। এই পানিগুলা আপনি হচ্ছে জমিয়ে রেখে গাছে দিতে পারেন। সব প্রতিদিনই দেখা যাচ্ছে সকালে রান্না করলেন, একটা জায়গায় জমিয়ে রাখলেন, বিকালে গাছে দিয়ে দিলেন। আবার অনেক সময় আরেকটু টিপস বলি, আমাদের ভাত কিন্তু নষ্ট হয় বলতে দেখা গেছে রাতের ভাত রয়ে গেল, কিছু খাওয়া হলো না, আপনি সেটা খাওয়ার আসলে আর কোনো উপায় না, আপনারা কি করেন, হয়তো ফেলে দেন। বা পানি ভাত হলো, পানি ভাতটা সকালবেলা দেখা গেল পান্তা ভাতটা অনেক বেশি নরম হয়ে গেল, ফেলে দিলেন। এটা করবেন না। এই যে পচা ভাতটা, এটা গাছের জন্য অনেক উপকারী, অনেক উপকারী, কিন্তু সেটা দেওয়ার সিস্টেম আছে। আপনি যদি এমনিই দেন, পোকামাকড় কিন্তু আস্তানা করতে পারে। কি করবেন জানেন? সেই ভাতটার সঙ্গে আরো মানে পান্তা ভাতটার সঙ্গে আরো বেশি পানি মিশাবে, মিশিয়ে তারপর দিবেন, তাহলে হবে কি, পোকামাকড় আসবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু 3টা টিপস বললাম, এবং এই জিনিসগুলা কিন্তু কিনতে হচ্ছে না, আপনার প্রতিদিনই আপনার বাসায় থাকছে। কলার খোসা, ডিমের খোসা, এই যে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপরে হচ্ছে হয়তো ভাত নষ্ট হলো, সেগুলো খুবই উপকারী, খুবই উপকারী। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কলার খোসা যে কাছে দেওয়া যায় আজকে জানলাম, ওকে। আমার এটাই হচ্ছে পাওয়া, যে আজকে যারা জানছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি নিজে। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই জানি না, আমাদের মেন বিষয়টা কি জানেন? আমরা একদম জৈব উপায়ে ফসল চাষ করতে পারি যদি চাই, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রান্নার সময়, কারণ আমাদের তো খেতে হয়, আমাদের পেট ভরতে হয়, আমাদের পেট ভরতে গিয়ে আমরা যা যা খাই সেগুলোর প্রত্যেকটার মধ্যে এক এক ধরনের পুষ্টি উপাদান আছে, যেটা আমার গাছের জন্য উপকারী। কিন্তু এমন না আমার খাদ্যটাই গাছকে দিতে হবে, না। আমার খাদ্যের উচ্ছিষ্ট থাকে, যেমন কলা খাচ্ছি, কলার খোসা হচ্ছে, ডিম খাচ্ছি, ডিমের খোসা হচ্ছে, সবজি খাচ্ছি, সবজির খোসা হচ্ছে, ভাতের চাল ধুচ্ছি, তারপরে ডাল ধুচ্ছি, এগুলোর পানি হচ্ছে, এগুলো আমার কোনো কাজে লাগছে না, হয়তো কোনো জায়গায় ফেলে দিয়ে নোংরা করছি, না, সেগুলো আমার গাছের খাদ্য হচ্ছে। ভেবে দেখছেন? সো এই জন্যই বললাম যে প্রতিদিন তার অনেক কিছু নিয়ে সঙ্গে করে নিয়ে এগিয়ে যান, আপনার গাছকে দিয়ে দিয়ে দেখবেন অনেক কিছু থেকে আপনার সার পাচ্ছেন, পাশাপাশি আপনার এক্সট্রা করে কোনো সার তো কিনাও লাগছে না, এবং আপনার গাছ আগের চেয়ে অনেক বেশি ভালো ফলন দিচ্ছে আপনাকে। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলেছি। এবার আসি। আচ্ছা, আচ্ছা, আরেকজন যেহেতু চা পাতা বলেছেন, সেটাও আমি একটু বলে নিই। চা পাতাও শুকিয়ে দেওয়া যায়, হ্যাঁ। আমি যেমন কালকেও আমার ছাদে অনেকগুলো চা পাতা দিয়েছি। চা পাতা অবশ্যই, আমরা দুধ চা খাই, রং চা খাই, যাই খাই কেন না কেন, চা পাতা একবার ধুয়ে রোদে শুকাবো, ঠিক আছে? খুব ভালো করে। আমি ধরেন আজকে চা খেলাম, চা পাতাগুলা, ভিজা চা পাতাগুলা ছাদের গাছে গোড়ায় দিয়ে আসলাম, এটা করা যাবে না। কারণ আমাদেরকে অনেক বিষয় চিন্তা করে গাছে দিতে হবে। কারণ কি, আপনি এমন একটা জিনিস দিলেন, আপনার গাছে অনেক বেশি পোকামাকড়, পিঁপড়া আসলো, আদতে তখন পুষ্টি উপাদান গাছের মাটিতে যোগ হবে কি? পোকামাকড়ই এর আগে আপনার গাছকে ধ্বংস করে দিবে। সো এমন ভাবে দিতে হবে যেন পোকামাকড় বা পিঁপড়া না আসে। তার জন্য কি করতে হবে বলুন তো? তার জন্য করতে হবে চা পাতাগুলা একটু পানিতে ধুয়ে রোদে শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেলে, শুকালে তো জানেনই কেমন হয়, সেটা গাছের গোড়ায় টবের চারপাশে একটু মাটিটা খুঁচিয়ে সেখানে দিয়ে তারপর পানি দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সো এইভাবে যদি দেন, দেখেন তো চা পাতাগুলা যে খান, পাতাগুলা ফেলেই দিচ্ছেন, তো এগুলো আপনার ফেলতে হচ্ছে না, আপনার গাছে দিতে পারছেন। সো এটা অনেক বড় ব্লেসিং না, বলেন তো?
ভিজাগুলো ফেলে দিতাম গাছে, না আপু এই কাজটা করিয়েন না, এই কাজটা করিয়েন না। এগুলার জন্য অনেকেরই পিঁপড়ার সমস্যা, পোকার সমস্যা হয়। আমরা আসলে অনেক কিছুই জানি, এই যে অনেকে যেমন জানি না যে কলার খোসা দিতে হবে, অনেকে জানি কিন্তু দেওয়ার প্রসেসিংটা হয়তো জানতাম না। সো আপনারা সঠিক উপায়ে দিবেন, দেখবেন আপনি নিজেই আপনার গাছের অনেক পোকামাকড়, রোগ জীবাণু থেকে আপনার গাছকে রক্ষা করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই মাটির প্রকার। মাটি প্রধানত ৩ প্রকার, একটা যেমন এঁটেল মাটি, আরেকটা বেলে মাটি, আরেকটা হচ্ছে দোআঁশ মাটি। Okay? এই ৩ ধরনের মাটি আছে আমাদের। আপনারা এই নামগুলো নিশ্চয়ই শুনেছেন, তাই না? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। এই ৩ ধরনের মাটি নিশ্চয়ই শুনেছেন। এখন বলেন তো, আচ্ছা আমি এখন না, একটু পরে প্রশ্ন করবো, সবাই একটু মন দিয়ে ক্লাসটা করেন। ৩ ধরনের মাটির নাম শুনেছেন। এখন আমরা এই ৩ ধরনের মাটির বৈশিষ্ট্যগুলো জানবো, তাদের কাজ কি জানবো, তাদের মধ্যে কোনটা আমাদের সমস্ত ফসলের জন্য একদম উপযুক্ত মাটি সে সম্পর্কেও জানবো। ওকে, তো আমরা ক্লাসে চলে যাই এবং আমরা চিনবো কোনটা কি মাটি, কিভাবে চিনতে হয় সে সম্পর্কেও আমরা হচ্ছে জানবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি এঁটেল মাটি। এঁটেল মাটিতে বালু অপেক্ষা পলি এবং কাদার ভাগ বেশি থাকে। প্রথমে বলে নিই, এঁটেল মাটি হচ্ছে আঠালো মাটি। আপনারা কি ছোটকালে ইয়ে করতেন, যে কি বলে, মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতেন? কেউ যদি বানান একটু জানাবেন তো, মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাতেন কিনা, বা মাটি দিয়ে কখনো কিছু বানিয়েছেন কিনা, কিংবা কখনো কাউকে বানাতে দেখেছেন কিনা। ওই যে বানানো হতো না, সেইটার সময় এই এঁটেল মাটি ব্যবহার করা হতো। এঁটেল মাটির আরেকটা নাম হচ্ছে আঠালো মাটি, অর্থাৎ এই মাটিটা অনেক বেশি আঠালো। ওকে, এঁটেল মাটিতে কেন আঠালো বলেন তো? এখানে বালু অপেক্ষা পলি এবং কাদার ভাগ বেশি থাকে, এই জন্যই মাটিটা আঠালো মাটি। এই কাদা মাটি হচ্ছে খুব নরম হয়, দানা হয় ছোট বা মিহি। এঁটেল মাটি দেখেছেন যারা, যদি হ্যাঁ, এই তো আপু বানিয়েছে, তার মানে আপনাদের আর বলা লাগবে না। এঁটেল মাটিটা পানিতে ভিজানোর পরে দেখবেন হাত দিয়ে কি স্মুথ, অনেক স্মুথ না? যেমন আমরা ক্রিম গুলা ইউজ করি, আমাদের মুখে আমরা ক্রিম ব্যবহার করি না বলেন তো? আমি আর একটু স্পষ্ট করি, আপনারা নিশ্চয়ই ফেসে, যেহেতু আপনারা সবাই মেয়ে, আপনারা সবাই জানেন, আপনারা ক্রিম ইউজ করেন, একটা আছে ময়শ্চারাইজার ইউজ করেন, তাই না? আবার আরেকটা জিনিস কি ইউজ করেন বলেন তো? স্ক্রাবও তো ইউজ করেন। দেখবেন ক্রিমটা কতটা স্মুথ আর স্ক্রাবটা কেমন হচ্ছে ঘষা ঘষা, একটু খসখসে টাইপস না? স্ক্রাব কিন্তু আমরা প্রতিদিন ইউজ করি না, হয়তো সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন এরকম ইউজ করি। স্ক্রাব দিলে কি হয়, চামড়ার হচ্ছে মরা চামড়াগুলো উঠে যায়। স্ক্রাবটা একটু কিন্তু খসখসে হয়, কিন্তু ক্রিমটা হয় অনেক স্মুথ। এঁটেল মাটিটা কিন্তু পানি দিয়ে ভেজালে এরকম স্মুথ হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আমি কি বলেছি? পার্থক্যটা বুঝেছেন? সবাই বলেন। আমি যে বললাম ক্রিম আর স্ক্রাবের কথাটা, এই কথাটা কি বুঝেছেন? এখন বলেন তো কথাটা ঠিক না, যে ক্রিমের মতো না স্ক্রাবটা? সরি, ক্রিমের যেমন মিহি, তেমনি হচ্ছে এঁটেল মাটিটার মধ্যে পানি দিলেও কিন্তু সে সেরকম মিহি। বুঝতে পেরেছেন? এইভাবে হচ্ছে এঁটেল মাটি চেনা যায়। এই কাদা মাটি খুব নরম হয়, দানা খুব ছোট, মিহি, দানা খুবই ছোট। এখন এই দানা যে ছোট, তার সাথে সাথে আপনি বালির দানাটা চিন্তা করেন তো, কত বড় বড় দানা। ওটা অনেকটা স্ক্রাবের দানার মতো হয়। হ্যাঁ, তাই তো? সো এঁটেল মাটি এরকম হয়। তারপরে হচ্ছে এই মাটি বেশি পানি ধরে রাখতে পারে। এবার আমি এই বৈশিষ্ট্যগুলো বলার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনি বলেন কোন মাটিটা আমাদের ফসল চাষের জন্য উপযুক্ত। এবার বলেন, এই মাটি বেশি পানি ধরে রাখতে পারে। এঁটেল মাটি অনেক বেশি পানি ধরে রাখতে পারে, কারণ এঁটেল মাটির দানা হচ্ছে খুব মিহি, ছোট। তার পানি তার মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারে না, সে হচ্ছে অনেক বেশি আঠালো। আঠালো মানেই সে পানি আটকে রাখবে। এই মাটিতে ভালোভাবে বাতাসও চলাচল করতে পারে না, যেহেতু এই মাটির দানাগুলো খুব ছোট ছোট, একটার সঙ্গে একটা লাগানো, প্লাস হচ্ছে অনেক বেশি আঠালো। এই মাটি দিয়ে বাতাসও ভালো চলাচল করতে পারে না। এই মাটি সব ফসলের জন্য তেমন উপকারী নয়, তবে ধান চাষ করা যায়। দেখেছেন? এই দুইটা বৈশিষ্ট্য, পানি বেশি ধরে রাখতে পারে, আবার বেশি বাতাস চলাচল করতে পারে না, কিন্তু দুইটাই আমাদের ফসল চাষের জন্য উপযুক্ত না। বুঝতে পেরেছেন? আমাদের ফসলে যদি পানি খালি বেশি ধরে রাখতে পারে, তাহলে কি হবে? গাছের শিকড় মরে সব পচে একেবারে ভূত হয়ে যাবে। আবার হচ্ছে বাতাস চলাচল করতে পারে না, সেটা আমার শিকড়ের জন্য ভালো না, আমার গাছ বাঁচবে না। এই জন্য এঁটেল মাটিতে কিন্তু আমরা ফসল সব লাগাতে পারি না, কিন্তু ধান চাষ করা যায়। যদিও ধান আমাদের হর্টিকালচারাল ফসল না, তাও আমি এখানে লিখলাম দিলাম, এজন্য আপনারা যেহেতু একটু মেমোরাইজ করেন, দেখেন তো ধানের জমিতে কন্টিনিউয়াস পানি থাকে কিনা, অর্থাৎ ধান পানিযুক্ত জমি পছন্দ করে। সো ধান চাষ করার জন্য খুব অনায়াসে আমরা এঁটেল মাটি ব্যবহার করতেই পারি। বুঝতে পেরেছেন? কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে, যেমন আপনি সবজি বললেন, ফল বলেন, আপনি কখনো কল্পনাও করতে পারছেন না এই জমিগুলাতে বা এই টবগুলাতে আপনার পানি জমে থাকবে, গাছ 2 দিনের বেশি বাঁচবে না, মারা যাবে, যদি এরকম ধানের জমির মতো পানি জমে থাকে। তো তাহলে এঁটেল মাটি আমাদের ফসল চাষের জন্য উপযুক্ত না। গেল এঁটেল মাটি।
তারপরে আসি বেলে মাটি। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে। বেলে মাটি কি? সোজা বাংলায় বালু মাটি। এখানে বালির ভাগটা বেশি থাকবে। এই মাটির আবার পানি ধারণ ক্ষমতা কম, নাই বলা চললে বললেই চলে। কিভাবে দেখেন তো, একটু একটু খেয়াল করেন। ছোটকালে কারা খেলেছেন? বালু মাটিতে পানি দিলে ছ্যাত করে একটা শব্দ হয়, পানি হয়ে যায়, ভ্যানিশ। এরকম খেলা কারা খেলেছেন একটু বলেন তো, একটু বলেন, একটু বলেন দেখি। দেখি দেখি, আচ্ছা আচ্ছা, আপনাদের সবার কমেন্টে আমি কিন্তু চোখে পড়ছে, যারা বলছেন হ্যাঁ বানিয়েছে। বলেন খেলেছেন। তাজিন রেহান আপু বলছেন খেলেছেন। আমি খুব খেলতাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। আমার মনে আছে আমাদের বাড়ির উঠোনে একটা বালুর স্তূপ রেখেছিল, মেবি কোনো কাজ করা হচ্ছিল, আমার মনে নাই সেটা। সো আমি কি করতাম, ওখানে পানি দিতাম। পানি দেওয়ার পরে একটা ছ্যাত করে শব্দ হতো, আর পানি নাই। আর সেই বালুটা তোলা যেত। সে যে বালুর যে বালির যে অংশেটা পানি পড়লো না, সেই অংশটা তোলা যেত, একদম সুন্দর করে হাতে নেওয়া যেত, তাই না? মনে আছে? আচ্ছা আচ্ছা খেলেছেন, আচ্ছা আচ্ছা খেলেছেন। আলাদা হয়ে থাকে বালিগুলো, হ্যাঁ, আলাদা হয়ে থাকে বলে তুলে ফেলতে পারতাম। কারণ তার পানি ধারণ ক্ষমতা নাই। পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা নাই হয়ে গেল, পানি সে ধরে রাখতে পারে না। এখন যেহেতু সে ধরে রাখতে পারে না, আপনি বলেন তো এই মাটিতে ফসল চাষ কিভাবে করি আমরা? কারণ আমার তো গাছের জন্য প্রয়োজনীয় পানি লাগবে, তারপরে যেটা গাছের প্রয়োজন নেই সেটা নিষ্কাশিত হয়ে চলে যাবে। এখন যদি সে পানি ধরে রাখতে না পারে, তাহলে সেখানে আমি ফসল কি করে চাষ করবো? তো বেলে মাটিতে ফসল তেমন ভালো হয় না। তবে তরমুজ, শসা, ভাঙ্গি, চীনাবাদাম, মিষ্টি আলু ইত্যাদি ভালো জন্মে। এই ফসলগুলো মোটামুটি ভালো জন্মে, এই জন্য দেখবেন তরমুজ কিন্তু চর এলাকাতে খুব বেশি হয়, যেসব এলাকার বালু মাটি আছে। যদিও আমি আমার ছাদে ভাঙ্গি লাগিয়েছি, কিন্তু অবশ্যই সেই টবে আমি বালু মাটির পরিমাণও দিয়েছি। আমার সেই মাটি আঠালো মাটি না, আমি ঝুরঝুরে করে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমি সেখানে ভাঙ্গি চাষ করেছি। আমি আপনাদেরকে ছবি দেখাবো না, আমার গাছে টোটাল আলহামদুলিল্লাহ 6টা বাঙ্গি এসেছে, ছোট ছোট। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, ক্লাস চলাকালীন সময় মোটামুটি বড় হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাবো। এবং খুবই সহজ উপায় বাঙ্গি চাষ করা, যেটার জন্য আসলে তেমন কোনো যত্ন লাগে না। আমি আপনাদেরকে দেখাবো না, যে যেহেতু আছে আমার খুব ইচ্ছে তরমুজ লাগানো। তরমুজের বীজ মানে বীজও এনেছি, আমি জানি যে তরমুজ গ্রীষ্মকালে, তাও আমি ট্রাই করবো, দেখি। আমি খুব বড় বাগানি না, কিন্তু আমি চেষ্টা করি ছোট ছোট কিছু, মানে কিছু গাছ আমি লাগিয়েছি, কিছু ফলের গাছ আমি কিনেছি, আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো, হ্যাঁ সবই করবো। এবার আসি 3 নম্বর, দোআঁশ মাটি। তার মানে বেলে মাটিও কিন্তু আমরা সর্বস্তরের ফসল চাষ করার জন্য উপযোগী পেলাম না, পেলাম। কারণ সে তো পানি ধরে রাখতে পারে না। সো সমস্ত ফসল তাতে লাগানো যাবে না। 3 নাম্বার যেটা আসলে দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালি, পলি, কাদা সম পরিমাণে থাকে। এঁটেল মাটিতে কি পেয়েছিলাম? বালুর পরিমাণ থাকেই না, শুধু কাদা পলির ভাগ অনেক বেশি। বেলে মাটিতে কি পেয়েছিলাম? কোনো কাদার পরিমাণ নাই, শুধু বালুর পরিমাণ বেশি। কিন্তু দোআঁশ মাটিতে বালি, পলি, কাদা থাকে সম সম পরিমাণে, অর্থাৎ সমান পরিমাণে থাকে। এই মাটির পানি ধারণ ক্ষমতা মাঝারি। এতক্ষণ কি পড়লাম? এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, বেলে মাটিতে পানি ধারণ ক্ষমতা নাই বললেই চলে, আর দোআঁশ মাটিতে পানি ধারণ ক্ষমতা মাঝারি। তাহলে চাষাবাদের জন্য কোন মাটিটা উপযুক্ত? আমার কি আর বলা লাগবে? আপনারা নিশ্চয়ই ওই যে অনেকে বলে ফেলেছে। চাষাবাদের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এই মাটিতে ধান, পাট, গম, পেঁয়াজ, মরিচ, আলু, শাকসবজি ইত্যাদি ভালো জন্মে। এখানে দোআঁশ মাটিটা এতটাই উপযুক্ত যে ফসলগুলা এঁটেল মাটিতেও জন্মাতে পারে, যেমন ধান। যে ফসলগুলা হচ্ছে বালু মাটিতেও ভালো জন্মে, সেই ফসলগুলো দোআঁশ মাটিতেও ভালো জন্মে, কারণ দোআঁশ মাটিটা আসলে সমস্ত কিছুর সমান সমান পরিমাণে আছে। সো এখানে সমস্ত ফসলই হয়, অর্থাৎ যে ফসল দোআঁশ মাটিতে হচ্ছে খুব ভালো, সে এঁটেল মাটিতে যে খুব ভালো হবে বা বালু মাটিতে ভালো হবে এমন না। কিন্তু বালু বা এঁটেল মাটিতে যে ফসলটা হচ্ছে, সে ফসলটা দোআঁশ মাটিতেও ভালো হবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ দোআঁশ মাটি হচ্ছে সর্বজনীন মাটি, এখানে সব সব ফসলই ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের এখানে অনেক বেশি পরিমাণ বালু মাটি আছে বা এঁটেল মাটি আছে, তাদের কি করণীয়? তারা করতে পারে কি, সেই এঁটেল মাটি বালু মাটির সঙ্গে, এঁটেল মাটি যদি বেশি থাকে তার কি করতে পারে, সেই এঁটেল মাটির সঙ্গে অনেক বেশি পাতা পচা সার, গোবর, হচ্ছে অনেক বেশি বালু, আমি কিন্তু বলছি বালু, এগুলা মিশিয়ে সেই মাটিটাকে মোটামুটি লেভেলের পানি ধারণ ক্ষমতা মাঝারিতে পরিণত করতে পারে। অর্থাৎ এঁটেল মাটির সঙ্গে যদি আপনি বালু, আপনি যদি পাতা পচা সার এগুলা মিশান,
তাহলে হচ্ছে ওই মাটিটার পানি ধারণ ক্ষমতা মোটামুটি মাঝারি হবে। কারণ এই যে আপনি বললাম না বালু মিশাচ্ছেন, আবার ধরেন বালু মাটি, আপনি কি করবেন, সেই বালু মাটির সঙ্গে যদি আপনি বেশি 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 পরিমাণ গোবর, পাতা পচা সার মিশান, তাহলে মোটামুটি তার পানি ধারণ ক্ষমতাও মাঝারি হয়ে যাবে। সো এভাবে আপনি ফসল চাষ করতে পারেন। এখন আপনার কাছে কি মাটি আছে সেই মাটিটা আপনাকে চিনে চাষ করতে হবে, কিন্তু আপনি উপযুক্ত একটা মাটি নিলে তার সঙ্গে অবশ্যই কিছু জিনিসপাতি মিক্স করে সেই মাটিটা প্রস্তুত করতে হবে। সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, কারণ এটা আগামী ক্লাসে আমাদের আছে। আগামী ক্লাসে আমরা মাটি প্রস্তুত করব। আমি ক্লাসে নিশ্চয়ই টপিকস দেখিয়েছিলাম, আগামী ক্লাসে আমরা ফসল লাগানোর জন্য একটা উপযুক্ত মাটি প্রস্তুত করব। সো আজকের ক্লাসের পরে কিন্তু কালকের ক্লাসটা একদম ওতপ্রোতভাবে জড়িত। কি কি লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি। এর আগে আপনাদের এবার মাটি চিনেন। ধরেন মাটি জানেন না, আপনার মাটিটা কি, কিভাবে চিনবেন? আপনার মাটিটাকে আপনি পানি দিবেন, আপনার একটা জায়গায় মাটিটা রেখে মাটিটাকে প্লেন করে সেখানে পানি দিয়ে মাটিটাকে সমান করে দিবেন। দেওয়ার পরে সেটাকে খুব ভালো করে শুকাতে দিবেন। দেওয়ার শুকানোর পরে যদি দেখেন মাটির মধ্য দিয়ে এরকম করে মোটা মোটা চিপ ধরেছে, তাহলে 100% শিওর হয়ে যাবেন এটা এঁটেল মাটি। যদি আপনি নাই চেনেন, কিন্তু যারা ছোটকালে এঁটেল মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানিয়েছেন তাদের আসলে এঁটেল মাটি চেনার কোনো চিন্তা নেই, তাই না? এঁটেল মাটি আপনারা চিনেন, তাও দেখেন এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর বেলে মাটির ক্ষেত্রে বেলে মাটি দেখলেই বুঝি বড় বড় দানা, সেই বেলে মাটিও না এঁটেল মাটিও না, আপনি দুইটা মাটি চিনলেই কিন্তু হলো। এই দুইটা মাটি চিনলেই কিন্তু হলো। এইটাও না এটাও না, তার মানে সেটা দোআঁশ মাটি। আমার কথা বুঝতে পারছেন? দোআঁশ মাটি চেনার উপায় কিন্তু খুবই সহজ। মানে সেটা আঠালোও না, অর্থাৎ এঁটেল মাটিও না, সেটা বেলে মাটিও না, সেই মাটিটাই হচ্ছে দোআঁশ মাটি। খুব ইজি হলো না বলেন তো? আহ সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দোআঁশ মাটি উপযুক্ত বুঝতে পেরেছেন কিনা বলেন? কেক বানিয়ে জন্মদিন পালন করতেন কি কি দিয়ে আপু? এঁটেল মাটি দিয়ে? পোলাও বানাতেন? পোলাও কি দিয়ে বানাতেন? নিশ্চয়ই বালু মাটি দিয়ে। বলেন তো, রিঙ্কি শেখ আপু পোলাও বানাতেন বালু মাটি দিয়ে, মৌসুমী আক্তার আপু বলেছেন কেক বানাতেন নিশ্চয়ই এঁটেল মাটি দিয়ে। আমি কি ঠিক বলেছি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, এবার বুঝেছেন? অর্থাৎ আপনি জাস্ট এঁটেল মাটি বেলে মাটি চিনলেই হলো, বাকি দুনিয়ার যত মাটি তার দোআঁশ মাটি। কিন্তু সেই মাটিটা দোআঁশ হলেও আপনি কি চোখ বন্ধ করে দোআঁশ মাটিতে ফসল লাগিয়ে দিবেন? তার সঙ্গে আরো কিছু কিছু মিক্স করতে হবে না? এখন কি কি মিক্স করতে হবে, আপনার অ্যাভেলেবেল কি কি, একদম আপনার হাতের কাছে পাওয়া যায় এরকম কি কি জিনিস দিয়ে আপনি খুব সহজে সেই মাটিটা মিশ্রণটা তৈরি করে সেই মাটিটাতে ফসল লাগিয়ে ফেলতে পারবেন, এটা জানা উচিত না আমাদেরকে? আমাদের সবারই নিশ্চয়ই জানা উচিত। তো সেটা নিয়ে আগামীকালকে আমাদের ক্লাস হচ্ছে, হ্যাঁ? এখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ধন্যবাদ। এখন হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিন। আমি যা জন্মদিন আমি বুঝতে পেরেছি। মুবিনা আক্তার আপু বলেছেন, আমি তো ভাবলাম সত্যি সত্যি কেক বানিয়ে জন্মদিন পালন করছে, কিন্তু আমি বুঝতে পেরেছি আপু কি বলেছে। আচ্ছা, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, আপনারা বলেন। হ্যাঁ, বালুমাটি, রিঙ্কি শেখ, আমি ঠিক আমি জানি তো, পোলাও তো বানাবেন বালু মাটি দিয়ে আর কেক বানাবেন এঁটেল মাটি দিয়ে, অবশ্যই, কারণ দুইটার ক্যারেক্টারের সঙ্গে যায়। আচ্ছা, এবার বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে আমি আগামীকালকের ক্লাসের কথা বলে দিচ্ছি। কারণ হচ্ছে আপনাদের কালকের ক্লাসে হচ্ছে কিছু জিনিস লাগবে, সেগুলো একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে সেগুলো তৈরি করে প্রস্তুত করে রাখেন, কারণ আপনাদেরকে কিছু কাজ করতে হবে, হ্যাঁ? সো একটু বলেন এখন আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। ধন্যবাদ ম্যাডাম বুঝার জন্য। মৌসুমী আক্তার আপু, হ্যাঁ বুঝেছি আমি, ছোটকালে তো আমিও খেলতাম, তাই না? না বুঝলে কিভাবে হয় বলেন তো? এবার বলেন আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করি। আমি কি প্রশ্ন করতে পারি? আমি প্রশ্ন করি, হ্যাঁ? আচ্ছা বলেন তো, কোন মাটিটার পানি ধারণ ক্ষমতা অনেক বেশি? দেখে কে বলতে পারে? কোনো কোয়েশ্চেন নাই, বুঝছি খুব ভালো করে। আচ্ছা, কোন মাটিটা আহ, খুব বেশি পানি ধরে রাখতে পারে বলেন তো? বলেন কোন মাটিটা পানি অনেক বেশি ধরে রাখতে পারে, বলেন বলেন। কোন মাটিটা পানি অনেক বেশি ধরে রাখতে পারে বলেন। আচ্ছা, আচ্ছা, বলছেন এঁটেল মাটি, এঁটেল মাটি, এঁটেল মাটি, কে বলেছেন দোআঁশ মাটি? মবিনা আক্তার। আচ্ছা আপু আবার কমেন্ট ডিলিটও করে ফেলেছেন।
আরিফা আক্তার বলেছেন দোআঁশ মাটি। কেন আপু দোআঁশ মাটি কেন? পানি অনেক বেশি ধরে রাখতে পারে? যদি পানি অনেক বেশি ধরে রাখতে পারতো তাহলে তো আমরা দোআঁশ মাটিতে ফসল চাষ করতাম না আপু, দোআঁশ মাটিকে উপযুক্ত বলতাম না। বিএম মনির আপু বলছেন বেলে মাটি, বেলে মাটি অনেক বেশি পানি ধরে রাখতে পারে তাই? তাইলে পানি যখন দিতাম বললাম ছোটকালে, বেলে মাটিতে পানি কই ভ্যানিশ হয়ে যেত বলেন তো? পানিটা কই ভ্যানিশ হয়ে যেত বলেন? এঁটেল মাটি, এঁটেল মাটি, আচ্ছা। তার মানে আমি আরেকবার বলছি, অনেক বেশি পানি ধরে রাখতে পারে, অর্থাৎ সে যেহেতু তার দানা মিহি, সে যেহেতু তাতে যেহেতু কাদার পরিমাণ বেশি, সেহেতু সে এবং সে যেহেতু আঠালো মাটি একটার সঙ্গে আরেকটা টাইট হয়ে লেগে থাকে, এই জন্য সে অনেক বেশি পানি ধরে রাখতে পারে। তার জন্য এই মাটিতে আমাদের ফসল চাষ করা উপযোগী না, এই মাটি আমাদের ফসল চাষের জন্য উপযুক্ত না। কারণ অনেক বেশি পানি ধরে রাখলে আমার শিকড় মরে যাবে, পচে যাবে, আমি কিভাবে এই ফসল মাটিতে ফসল চাষ করি? কিন্তু আবার বেলে মাটি কি করে, পানি ধরে রাখতেই পারে না, পানি দিলে পানি ফুস করে বের হয়ে যায়। তো এই মাটিতে আমার ফসল চাষ করা উপযুক্ত না, কারণ আমার ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে, সেই পানিটাও বেলে মাটি ধরে রাখতে পারে না। কিন্তু দোআঁশ মাটি কি করে, তার পানি ধারণ ক্ষমতা মাঝারি, অর্থাৎ যতটুকু পানি গাছের জন্য দরকার ততটুকু পানি সে সুন্দর করে ধরে রাখতে পারে, আর যেটা দরকার নেই সেটা সে সুন্দর করে বেরও করে দিতে পারে। এর জন্য দোআঁশ মাটি আমাদের ফসল চাষের জন্য একদম 100% উপযুক্ত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এঁটেল মাটির সবচেয়ে বেশি, বেলে মাটির সবচেয়ে কম, আর দোআঁশ মাঝামাঝি। ইয়েস, জন্য এই কাজ দিবেন বললেন না যে? হ্যাঁ ইলমা, এই যে আবার কালকের জন্য বলবো আমি। আমি তো আজকের ক্লাসটা একটু ফিনিশ দিতে হবে না, আমি দেখতে হবে না যে আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছেন কিনা, প্রশ্ন করার পর বুঝতে পেরেছি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছেন। আগামীকালকের জন্য বলি, আমি আগামীকালকের ক্লাসের টপিকস কিন্তু আপনারা সবাই জানেন যে মোটামুটি সমস্ত ফসল চাষ করার জন্য মাটি প্রস্তুত করা। আমি কালকে আপনাদের যে মেনলি যেটা করব, আমরা কি চাই, আমরা সহজ উপায়ে মাটি প্রস্তুত করে ফসল লাগাতে চাই, কোনো গাছ লাগাতে চাই। মেনলি আমাদের সবারই কিন্তু চিন্তা টবে ফসল চাষ করা, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে বিভিন্ন, কারণ টবেই তো অনেক কিছু মিশে মাটিটা প্রস্তুত করা লাগে। আপনি ধরেন আপনার জমিতে ফসল লাগাবেন বা বাড়ির আঙ্গিনে লাগাবেন, সেখানে কিন্তু মোটামুটি মাটিটা একটু খুঁড়ে মাটিটার মধ্যে গোবর টোবর দিয়ে লাগিয়ে ফেললে হয়, কারণ যেহেতু ওখানে ওয়াইড এরিয়ায় মাটি থাকে আর মাটির মধ্যে নিজস্ব কিছু পুষ্টি উপাদান থাকে, আবার গাছের পাতা পড়ছে কন্টিনিউয়াসলি, সে মাটিতে খনিজ উপাদান বলেন বিভিন্ন জৈব উপাদান পড়ছে এবং সেটা গাছের খাদ্য হিসেবে যাচ্ছে, সো ওখানে আমাদের অতটা চিন্তার কারণ থাকে না। কিন্তু আমাদের সমস্ত চিন্তার কারণ থাকে কিন্তু টবে কিভাবে মাটি প্রস্তুত করব, কারণ টবে যেহেতু লিমিটেড মাটি, লিমিটেড খাদ্য, সেখানে মাটি প্রস্তুত করাটাও কিন্তু সুন্দর করে হতে হয়। এখন কথা হচ্ছে আমাদের দুশ্চিন্তা যেটা থাকে, আমি এত কিছু দিয়ে মাটি প্রস্তুত করতে পারবো না কারণ আমার কাছে এত কিছু নেই। সো তাদের জন্য হচ্ছে কথা, এত কিছু আসলে দরকারও নেই। আমার কি দরকার, আমার হচ্ছে মাটি দরকার, আমার হচ্ছে সার দরকার, একটা জৈব সার, সেটা গোবর হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, যার যেটা আছে সেটা হতে পারে। তারপরে কেউ যদি পাতা পচা সার দিতে পারেন, সে পাতা পচা সার দিতে পারে। তারপরে হচ্ছে কিছু বালু মাটি লাগবে, কারণ হচ্ছে আপনার মাটি যে দোআঁশ মাটি হোক, যে মাটি হোক, তার সঙ্গে আপনি কিছু বালু মাটি যদি মিক্স করেন তাহলে হচ্ছে পানির মানে পানির নিষ্কাশনটা খুব সহজে হয়, অর্থাৎ পানি অতিরিক্ত পানি বের হয়ে যাওয়াটা সহজ হয়, আপনার শিকড় খুব সহজে গাছে গভীরে পৌঁছাতে পারে। তা লাগলো। এরপরে হচ্ছে সেই মাটিটাকে শোধন করার জন্য কিছু ফাঞ্জিসাইড লাগলো, অর্থাৎ ছত্রাকনাশক লাগলো। সেই ছত্রাকনাশকেরও সহজ উপায় আমি সমস্ত কিছু আগামীকালকে বলে দিব। আমি একটু জাস্ট আপনাদের মেন্টালি প্রিপেয়ার করছি যে কি কি জিনিস, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব অ্যাভেলেবেল। তারপরে কাঠ কয়লা, অর্থাৎ রান্না করার পরে যে কয়লাগুলা বের হয় সেই কয়লা, এই যে এই কয়েকটা উপাদান দিয়ে আপনি খুব সহজে মাটি প্রস্তুত করে দিতে পারছেন। এর বাইরে যাদের আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে দেখা গেছে যে কি বলে কাঠের গুঁড়া থাকতে পারে, তারপরে হচ্ছে কোকোপিট থাকতে পারে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন এবং কিভাবে কত পরিমাণে ইউজ করবেন সেই সম্পর্ক আমি আগামীকালকের ক্লাসে বলে দিব। আমি মোটামুটি একটা ধারণা দিলাম, এই এই জিনিসগুলা দিয়ে আপনি মাটি প্রস্তুত করে নিতে পারেন। কিন্তু মাটি ওই অল্প উপাদান দিয়ে মাটি প্রস্তুত করার সময় কি কি টিপস আপনাকে মানতে হবে, ছোটখাটো কি বিষয়গুলো আপনার অবলম্বন করলে আপনার মাটি প্রস্তুত করাটা ভালো হবে, ফসলটা ভালো হবে, সমস্ত কিছু আগামী ক্লাসে আমি বলে দিব। ওকে? আচ্ছা, বলেছেন বেলে দোআঁশ সম্পর্কে বলি। আমাদের মেনলি মাটির ধরন এঁটেল, দোআঁশ এবং কি কি বললাম, বেলে মাটি। এখন তার মধ্যেও কিন্তু মাটির অনেক ভাগ আছে, আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করিনি, কিন্তু মাটির অনেক আরো ভাগ আছে। বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, এঁটেল বেলে, অনেক ধরনের ভাগ আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করিনি। তার মানে বেলে দোআঁশ মানে হচ্ছে, বেলে দোআঁশ মানে হচ্ছে ওই মাটিটা সম্পূর্ণরূপে দোআঁশ না, অর্থাৎ সম্পূর্ণরূপে যে দোআঁশের যে বৈশিষ্ট্য সেটা না,
সেটা বেলে দোআঁশ, অর্থাৎ মাটিটা হচ্ছে মানে বালু মাটির পরিমাণও আছে, দোআঁশ মাটির পরিমাণ আছে। বালু মাটির পরিমাণটা হয়তো একটু বেশি, কাদা মাটির পরিমাণটা একটু কম। তো এই ক্ষেত্রে এই মাটিটাকে বলা হয় বেলে দোআঁশ মাটি। এরকম আরো অনেক ভ্যারাইটির মাটি আছে। তা আমাদের যদি এত ধরনের খুঁটিনাটি মাটি চিনতে যায়, তাহলে এই মাটি নিয়ে ক্লাস করতে হবে 10টা। কথা বুঝতে পারছেন? তো সেটা তো সম্ভব না। কারণ কেন বললাম কথাটা, আমার মাটি নিয়ে সেমিস্টার ছিল অনেকগুলো। আমার অনার্সে শুধুমাত্র সয়েল সয়েল নিয়ে আমার সেমিস্টার ছিল অনেকগুলো। সয়েলে অনেক কিছু জানার আছে, অনেক কিছু। কিন্তু আমাদের তো মেন উদ্দেশ্য কিছুটা জেনে, মোটামুটি যেগুলো বেসিক বিষয়গুলো আমার জানা খুব জরুরি, সেগুলো জেনে ফসল চাষ করা। এই জন্য আমি আপনাদেরকে একদম বেসিক কিছু বিষয় জানানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পারছেন, এবং যেটা জানলে আপনার খুব সহজ লাগবে, আপনার মনে হবে যে না, ফসল চাষ করা সহজ। এখন যদি আপনাকে আমি আরো অনেক কিছু জানাই, তখন কিন্তু আপনার নিজেই আপনি থতমত খেয়ে যাবেন, আপনার নিজের ইন্টারেস্টটা হারাই ফেলতে পারেন। তো আমি চাচ্ছি আপনাদেরকে যতটুকু জ্ঞান দেওয়া যায়, যতটুকু জানলে আপনি মোটামুটি এতটুকুর মধ্যে আপনি ফসল চাষ করতে পারবেন, সেটা জানানো। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। আপু আপনি সুন্দর করে কথা বলেন, সহজে বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে। আপু কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন? আপু আমি পড়াশোনা আমার এগ্রিকালচার অর্থাৎ কৃষি নিয়ে অনার্স করার, মাস্টার্স হর্টিকালচার। আমার এই বিষয়ে অনার্স মাস্টার্স করা আপু, আমার এগ্রিকালচারে নিয়ে অনার্স করা, আর মাস্টার্স হচ্ছে হর্টিকালচার। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাজিন রায়হান আপুকে বললাম। ওকে। আচ্ছা আপু কালকের জন্য, আচ্ছা আচ্ছা বলে দিলাম তো কালকের জন্য, তাই না? জি আপু বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আগামীকালকে আপনারা সবাই ক্লাসে একদম মনোযোগ দিয়ে থাকবেন। কারণ হচ্ছে আমাদের কালকের ক্লাসে আমি সমস্ত ডিটেলস বলে দিব, যে আপনাদেরকে কিভাবে সেটা আমাকে জমা দিতে হবে, আমাকে আমার অবধি কিভাবে পৌঁছাতে হবে, সমস্ত কিছু বলে দিব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ওখানে কিন্তু যেমন কাজটা করা জরুরি, তেমন সেই কাজটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ। আহ, আচ্ছা, এবার একজন আপু প্রশ্ন করেছে, ম্যাডাম কাঁচা কালো কালো পাকা কলা খোসা গাছের গোড়ায় দেওয়ার নিয়মটা যদি, কি বুঝি না আপু, কাঁচা কালো পাকা কলা, কাঁচা কালো পাকা কলা মানে কি? কাঁচা কলা পাকা কলা, খোসা গাছের গোড়ায় দেওয়ার নিয়মটা যদি আরেকটু বলতেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি যে কলার খোসা। হ্যাঁ, আমি বলি কলার খোসা, আপনি দেখা গেছে আরেকটা কথা বলি, অনেক সময় কলা আনলে কিন্তু কলা পচে যায়, সেই কলাটা খাওয়ার উপযুক্ত থাকে না, আমরা কি করি, ফেলে দিই। ফেলে দিবেন না, সেই পুরা কলাটা আপনি কি করবেন, পানির মধ্যে ভিজায় রাখবেন। পানির মধ্যে ভিজায় রাখবেন বলতে কি, ধরেন একটা বালতির মধ্যে কলার খোসাগুলা দিয়ে সেখানে পানি দিয়ে ভিজায় রাখছেন, ভিজায় রাখবেন। তখন ভিজায় রাখার পরে হবে কি, 1 দিন বা 2 দিন আপনি পানিটা এভাবে ভিজায় রাখেন। ভিজায় রাখার পরে সেই পানিটা আপনার গাছে দেন। কথা বুঝতে পারছেন? এটার কিন্তু মাল্টিপারপাস। যেমন আপনি পানিটা গাছে দিয়ে দিলেন, এরপরে কি কলার খোসাগুলো তো আর পানির মধ্যে মিশে গেল না, সেই কলার খোসাকে আবার রোদে শুকিয়ে দেখবেন মুচমুচা হয়ে যাবে, খুব সহজে আপনি ভেঙেও ফেলতে পারবেন, সেটা আবার গাছের গোড়ায় দিয়ে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কখনো কলার খোসা সরাসরি নিয়ে গাছের গোড়ায় দিবেন না। হবে কি জানেন, সেই কলার খোসার গন্ধে অনেক পোকামাকড় আসবে, পিঁপড়া আসবে, আর সেই কলার খোসা পচতে পচতে আপনার হয়তো সেই ফসলের ফলনই তুলে ফেলছেন, আদতে আপনার গাছের উপকার হচ্ছে না, কারণ পচতে তো তার সময় লাগবে। আপনি তো চাচ্ছেন ইনস্ট্যান্ট রেজাল্ট, তাই না? সো এভাবে কলার খোসা ইউজ করতে পারেন। ওকে। গ্রুপে এবং দেন, নয়তো আমি বিপাকে পড়ে যাব। আচ্ছা, এই বিএম মনির আপুকে সবাই অ্যাড দিবেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবেন, ক্লাস শেষে এখন অ্যাড দিবেন। হ্যাঁ হ্যাঁ, জি, মোটামুটি ধারণা নিয়ে আমি একটা কথা এবার আপনাদের ট্রেডের শুরুতে বলিনি, সেটা হচ্ছে এই যে হর্টিকালচার নার্সারি, এটা কিন্তু ছোটখাটো একটা টপিকস না। আপনারা যদি মনে করেন 20টা ক্লাসে হর্টিকালচার নার্সারি সবকিছু জেনে গেছি, না আপু, কেন বলেন? আমি আমার অনার্স লাইফে প্রায় 4-5টা, মোট 8টা সেমিস্টারের মধ্যে 4টা সেমিস্টারে হর্টিকালচার করেছি। 4টা সেমিস্টার মানে কি 6 মাস করে করে। তারপরে আবার সেটার উপর মাস্টার্স করেছি প্রায় 2 বছর, 2-2.5 বছর। তো তার মানে কি হর্টিকালচার জিনিসটা এতখানি ছোট বিষয় না, ইউজ বিষয়। এখন আমি যদি সেই হর্টিকালচার নিয়ে আপনাদের ক্লাস করতে বসি, তাহলে আপনার তো আমার মতো এরকম বছরের পর বছর লাগবে। তো সেটা কি সম্ভব? সেটা নিশ্চয়ই সম্ভব না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এই যে অনলাইনে ক্লাস করছি, কোর্স করছি 1 মাসের, সেখানে আমরা তাহলে কি শিখবো? অবশ্যই সেখান থেকে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে এসে, কিন্তু এর চেয়েও আরো ইম্পর্টেন্ট টপিকস আছে, কিন্তু সেটা আপনার জানার দরকার নেই, কারণ আপনি আপনি চাচ্ছেন আপনার ফসল চাষ করার জন্য, আপনার ফসল ভালো করার জন্য। তো সেটার জন্য যে জিনিসগুলো জানবেন, জানা দরকার, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, তাই না? সো এই জিনিসগুলাই আমাদের জন্য জানা দরকার, এই বেসিক বিষয়গুলো জেনে, পাশাপাশি যে যে আমি ছোট ছোট কিছু টিপস বলি এখন, এগুলা সবকিছু যে আমি নিজে পড়েছি বা নিজে আমার মানে বইয়ের পুঁথিগত বিদ্যায় ছিল তা কিন্তু না।
ফসল চাষ করতে গিয়ে লাগাতে গেলেও অনেক কিছু আপনারা নিজেরা শিখবেন। কথা বুঝতে পারছেন? এখানে যে সব শিখে ফেলেছেন তা না, হয়তো আমি একটা বাক্য বলেছি শিখেছেন, আপনি হয়তো সেই বাক্যটার উপর ভর করে বা সেই কাজটা করতে গিয়ে আপনি আরো 2টা জিনিস শিখবেন। সো এই জিনিসটা হচ্ছে জাস্ট আপনার একটা পথ প্রদর্শক। আপনি এখান থেকে আরো অনেক কিছু পরবর্তীতে নিজেই শিখে যাবেন যখন নিজে কাজ করবেন। ওকে, ঠিক আছে। কাজটা কি এটাই তো বুঝলাম না, অ্যাসাইনমেন্ট কখন করব? আচ্ছা, আমি কালকে আপনাদের দেখাবো কিভাবে কি করতে হয়, সেটা দেখাবো। পরবর্তীতে আপনারা সেটা আমাকে কিভাবে করবেন ভিডিও করে যেভাবেই হোক আমি বলে দিব, সেভাবে জমা দিবেন। কোথায় জমা দিবেন, কিভাবে জমা দিবেন, কবে জমা দিবেন, সমস্ত কিছু আপু কালকে বলে দিব, এখন বুঝতে হবে না। কালকে শুধু আমার সঙ্গে কাজটা দেখবেন, তখনই আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, রাইট। হ্যাঁ, আচ্ছা, কলার খোসা ব্লেন্ড করে দেওয়া যাবে কি? হ্যাঁ আপু, কলার খোসা ব্লেন্ড করে দেওয়া যাবে। ব্লেন্ড করলে হয়ে যাবে কি, পেস্ট পেস্ট আকার হয়ে যাবে। তখন সেটাকে পানিতে মিশিয়ে তারপর দিবেন। এখন ব্লেন্ড করে সেটা আবার গাছের গোড়ায় দিয়ে রাখতে কি হবে জানেন? তখন সেখানে পোকামাকড় আসবে। এর জন্য ব্লেন্ড করে আপনি সেটা যদি পানি দিয়ে মিশিয়ে দিতে পারেন খুব ভালো হয়। আবার ব্লেন্ড করে আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনার অনেক পরিমাণ কলার খোসা হয়েছে, আপনি ব্লেন্ড করলেন, সে ব্লেন্ড করে রোদে শুকান, তখন দেখবেন সে মুচমুচা একটু ঝুরঝুরা হয়ে গেছে। সেটা আপনি দেখা গেছে রেখে রেখে সংরক্ষণ করে করেও দিতে পারছেন, অনেক পরিমাণ কলার খোসা যদি হয়। কিন্তু আমি সবচেয়ে সহজ উপায় বলবো, সেটা পানিতে মিশিয়ে দেন, দেখবেন পানিতে 1 থেকে 2 দিন মিশিয়ে রাখলে সেই পানির রংটাই কলার খোসার রঙে হয়ে গেছে, অর্থাৎ সাদা পানি হয়ে গেছে কালো পানি। তার মানে কলার খোসার যে এক্সট্রাক্ট অর্থাৎ যে পুষ্টি উপাদান সেটা পানিতে মিশে গেছে, আপনি সেই পানিটা দিতে পারেন। আবার সেই কলার খোসাটাও একটু রোদে শুকিয়ে আপনি গাছে দিতে পারেন। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আপু, আচ্ছা আমাকে মেসেঞ্জারে অ্যাড দিন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন আছে বলেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কারো বুঝতে সমস্যা আছে? আর কোনো কিছু প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কোনো প্রশ্ন? আমি কিন্তু আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন চাচ্ছি, বলেন। আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন চাচ্ছি, বলেন। হুম, শুকিয়ে দেওয়া যায় আরিফ আপু, হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। ওই যে বললাম, আপনি যে পানিতে কলার খোসাটা 2 দিন ভিজিয়ে রাখলেন, সেই পানিটা না হয় গাছে দিয়ে দিলেন, এরপর তো কলার খোসা পানির সঙ্গে মিশলো না। সেই কলার খোসাটাকে আপনি কি করতে পারেন, রোদে শুকিয়ে তারপরে সেটা আবার গাছের গোড়ায় দিতে পারেন। কিন্তু হিসেবে বলতে একদম কলার খোসাটা এইভাবে আমি দিতে নিষেধ করি, কারণ এভাবে অনেক পোকামাকড় আসে আপু, অনেক পিঁপড়া আসে। আপনার গাছের গোড়ায় পিঁপড়ার যদি এক গাদা পিঁপড়া জমে, সে তো আপনার গাছের সমস্ত রস খেয়ে নিবে, এটা আসলে গাছের জন্য ক্ষতিকর। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, অনেক আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নেই? আচ্ছা, প্রশ্ন নেই তাই না? আর কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই বলেন তো? আমাকে মেসেঞ্জারে, আচ্ছা আপনাদের যারা যারা মেসেঞ্জারে অ্যাড নাই প্লিজ একটু অ্যাড দেন। যে যারা যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তাদের জন্য কাজটা সহজ, কারণ আপনি হচ্ছে জাস্ট অ্যাড মেম্বারে যায়, সরি অ্যাড মেম্বার বলছি, মেম্বার যে আমাদের ফেসবুক গ্রুপটাতে, সেখানে যায় আপনি রিকোয়েস্ট দিতে পারেন, তখনই সবাই অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা সহজ বেশি, আপনারা এইভাবে অ্যাড করে দিন। ওকে, আপনাদেরকে আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। আগামী ক্লাসে সবাই ঠিক টাইমে যুক্ত হবেন। আগামী ক্লাসটাতে আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিব, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট গুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার বোঝানো এত সুন্দর যে প্রশ্ন থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আর কোনো কোয়েশ্চেন নেই? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন নেই তাই তো? শিওর তো না? এখন আপনারা বলেন, আমি যেভাবে কলার খোসা বললাম, ডিমের খোসা বললাম, চা পাতা বললাম, এই 3টা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 3টা জিনিস প্রতিদিনই আমাদের বাড়িতে তৈরি হচ্ছে, আমরা ফেলে দেওয়ার মতো উপযুক্ত হচ্ছে, ফেলে দিচ্ছি। সেটা না করে আপনি গাছে খুব সহজে দিতে পারেন, কিন্তু দেওয়ার জন্য কি কি সিস্টেম অবলম্বন করতে হবে এটা আপনি মানতে হবে। এটা যদি না মানেন, আপনি গাছের উপকার করতে গিয়ে আপনি দেখছেন গাছের ক্ষতি করে ফেলতে পারেন। সো এভাবে দিলে আপনার গাছেরও উপকার হবে, এই জিনিসগুলো কোথাও ফেলে আপনি নোংরাও করছেন না, এবং আপনার গাছে এই জিনিসগুলো দেওয়ার কারণে ফলন অনেক বেশি হবে, অনেক ভালো হবে, আপনি নিজেই তার প্রমাণ পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সো আর কারো কোনো প্রশ্ন নেই তাই না? আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আমার ক্লাসটা শেষ করে দিই। তাহলে আগামী ক্লাসে আমাদের সবার সঙ্গে আবার যুক্ত হব, আমরা 4র্থ ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।